প্রিয় শিক্ষার্থীর ইনবক্স থেকে আমরা আরো একটি সমস্যা পেয়েছি। দেখি এই সমস্যাটা আসলে কেমন। এখানে বলছে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু গতির শেষ 2 সেকেন্ডে 40 মিটার দূরত্ব অতিক্রম করে। পতন উচ্চতা কত? মুক্তভাবে পড়ন্ত একটা বস্তু, তাহলে একটা বস্তু আমরা এটার এই সমস্যাটার একটা ভিজুয়াল বা একটা চিত্র তৈরি করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা একটা বস্তু চিন্তা ভাবনা করি, এই বস্তুটা মুক্তভাবে নিচে পড়বে। ওকে, এটা হলো আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি। এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে যে উচ্চতা থেকে বস্তুটা নিচে পড়ছিল সেটা। এখন কি বলছে, এখান থেকে যখন বস্তুটা ছাড়ে দেওয়া হয় তখন বস্তুটা অবশ্যই নিচের দিকে পড়ে একসময় ভূমিতে পতিত হয়। তো বলছে শেষ শেষ 2 সেকেন্ডে, শেষ মানে বস্তুটা হয়তো অনেক উপর থেকে পড়তেছিল, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, আমরা জানি না কত আসলে। তো শেষের 2 সেকেন্ড, ধরো যে এখানে এখান থেকে এই এতটুকু ধরি, শেষ 2 সেকেন্ড এইটুকু জায়গাটা যখন পড়ছে তখন সময় হয়েছে 2 সেকেন্ড, আর এই 2 সেকেন্ডে অতিক্রম করছে 40 মিটার। এর মানে হচ্ছে এখান থেকে এটার যে দূরত্বটা সেটা হলো 40 মিটার, আর এইটুকু দূরত্ব অতিক্রম করতে তার সময় লাগছে 2 সেকেন্ড। এটা কিন্তু শেষেরটা বলছে, মানে একদম মাটিতে পড়ার আগের 2 সেকেন্ড, আর উপরেরটা কিন্তু আমাদের দেওয়া নাই। আর প্রশ্ন বলছে পতন উচ্চতা কত। পতন উচ্চতা মানে বোঝাচ্ছে আসলে যেখান থেকে পড়ছিল বস্তুটা ওইখান থেকে মাটিতে পড়া অবধি, মানে টোটাল টোটাল এখান থেকে এই পর্যন্ত এই উচ্চতাটা আসলে কত আমাদের। এইখান থেকে এই উচ্চতাটা পতন উচ্চতা, মানে যে বিন্দু থেকে পড়তেছিল এবং যেখানে পড়বে এই পুরাটার হাইট কত, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা ধরে নেই এই যে পুরাটা যেটা হাইট সেটা হচ্ছে h1, পুরা উচ্চতাটাকে আমরা ধরে নিলাম h1, আর এতটুকু দেওয়া আছে আমাদের 40, আর এখান থেকে আরেকটা দূরত্ব দেখা যাচ্ছে। এখানে যদি আমরা আরেকটু দেখি, এই জায়গাটা আমাদের অজানা, তো এই অজানাটাকে আমরা ধরে নিচ্ছি h2। আমাদের পুরাটাও অজানা আর এতটুকু জায়গা অজানা, শুধু জানা আছে শেষের 2 সেকেন্ডে 40 মিটার সে দূরত্ব অতিক্রম করছে। এতটুকু আসতে তার সময় লাগছে 2 সেকেন্ড, এতটুকু আমাদের জানা। তাহলে আমরা ধরে নিলাম টোটাল উচ্চতা হলো h1, আর আগের অংশটুকু হচ্ছে h2। তো এখন আমরা দেখি একটু সমাধানের দিকে কেমন করে করা যায়। তাহলে সবার আগে আমাদের মনে করি মোট উচ্চতা হচ্ছে আমাদের h1, আর শেষের 2 সেকেন্ড হলো 40, তাহলে এতটুকু উচ্চতা কতটুকু হবে, এটা হলো h2। h1 প্রথম অংশের উচ্চতা h2, এটা আমরা ধরে নিলাম যে মোট উচ্চতা হচ্ছে h1 আর প্রথম অংশের উচ্চতা হলো h2। আর আরেকটা জিনিস দেওয়া আছে 40 মিটার, এটা হলো শেষ, দেওয়া আছে শেষ 2 সেকেন্ডে উচ্চতা বা উল্লম্ব সরণ 40 মিটার, সবগুলাই মিটার। এতটুকু আমরা একটু ধরে নিলাম, আর এটা দেওয়া আছে। আমরা গতির সূত্র থেকে জানি যে আসলে আমরা কি জানি, আমাদের মূলত নির্ণয় করতে হবে পতন উচ্চতা কত, মানে h1 এর মান নির্ণয় করতে হবে। h1 আমাদের টার্গেট থাকবে h1 ইকুয়াল টু হোয়াট, h1 এর মান নির্ণয় করতে হবে। তাহলে গতির সূত্র অনুযায়ী আমরা কিন্তু জানি যে আসলে h ইকুয়াল লেখা যায় ut, যেহেতু মুক্তভাবে পড়ন্ত বস্তুর জন্য প্লাস হাফ জি টি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি। তো এখন h হচ্ছে যেহেতু অনেকগুলো h আছে, এই জন্য আমরা নাম দেব যে মোট যে উচ্চতা সেটা হলো h1। তাহলে এটা যদি আমরা 1 দেই, তার জন্য এখানে t1 দেব। যখন মুক্তভাবে পড়ন্ত বস্তু ছিল এর জন্য আমাদের কিন্তু আদিবেগ কত, আদিবেগ কিন্তু আমাদের 0। উপরে মুক্ত অবস্থা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ কিন্তু 0 হয়, তাহলে আদিবেগ 0 মানে এটা 0 পুরোটাই। তাহলে আমরা এখান থেকে পাবো h1 ইকুয়াল শুধুমাত্র হাফ জি t1
স্কোয়ার, এটা একটা পাইলাম। এটা হলো এখান থেকে টোটাল উচ্চতাটা, আর এখান থেকে আরেকটা h2 আছে। আবার সরাসরি আবার আমরা যদি এবার লিখি এই যে h2 মানে এই উচ্চতাটার জন্য, তাহলে এখান থেকেও সে করতেছে h2, তাহলে h2 ইকুয়াল টু আবার কি ut প্লাস হাফ জি টি স্কোয়ার। এবার কোনটা টি? এই দ্বিতীয় অংশের জন্য টি আমরা ধরে নেব t2, এটাও এটা 1 ছিল, এটা ছিল 2। তো এই ক্ষেত্রেও পরন্ত বস্তুর আদিবেগ কিন্তু 0, তাহলে আবারও এই অংশটুকু 0, তাহলে আমরা লিখতে পারবো শুধুমাত্র হাফ জি টি টু স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে আমাদের t1ও নাই, t2ও নাই। t1 হলো এখান থেকে পড়ার সময়, এখান থেকে টোটাল পড়ার সময় হলো t1, আর শুধু এতটুকু পড়ার সময় হলো t2। তো আমরা একটু খেয়াল করি এখানে এই h1 আর h2 এর মধ্যে আসলে কি সম্পর্ক। আমাদের পুরাটাই হলো h, তো পুরাটা থেকে আমরা যদি এই অংশটুকু বাদ দেই h2, আমি পুরাটা থেকে এই অংশটুকু যদি বাদ দেই তাহলে আমরা পাবো কতটুকু? এতটুকু। তাহলে আমার পুরাটা ছিল h1 আর এতটুকু ছিল h2, তাহলে h1 থেকে আমরা যখন h2 বিয়োগ দেব তখন তার রেজাল্ট কত আসবে? 40। আবার এখান থেকে টোটাল যে সময়টা t1, t1 থেকে আমরা যদি এখানকার সময়টা বাদ দিই t1 থেকে t2, তাহলে t1 পুরো সময়টা আর এখান থেকে এই সময়টা বাদ দিলে আমরা কিন্তু পাবো এইখানকার সময়টা, আর এখানকার সময়টা আমাদের দেওয়া ছিল 2 সেকেন্ড। তাহলে t1 মাইনাস t2 ইকুয়াল টু হলো 2। আমরা সুন্দর করে এখানে কিছু তথ্য পাইলাম, এই তথ্যগুলো আমরা এখানে একটু কাজে লাগাবো, জাস্ট সমাধান করব। তাহলে আমরা এই দুটো সমীকরণ 1 ও 2 হতে আমরা পাবো h1 বিয়োগ হলো h2, আমরা যদি করে দিই তাহলে কি পাবো? ইকুয়াল পাবো 40। তো h1 এর মান হচ্ছে কত? হাফ জি টি 1 স্কোয়ার, তাহলে হাফ জি টি 1 স্কোয়ার। h2 এর মান কত? হাফ জি টি 2 স্কোয়ার। দুটার মান বসাইলাম, ইকুয়াল কত আমার? 40। এখন আমরা এটা একটু, এখানেও হাফ জি এখানেও হাফ জি, তো আমরা এখানে যদি একটু হাফ জি কমন নেই তাহলে কি পাবো? তাহলে পাবো t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার ইকুয়াল 0। এখানে আমরা আরেকটা জিনিস পাইছিলাম যে t1 মাইনাস t2 ইকুয়াল 2। তাহলে আমাদের কিন্তু লাগবে h1 নির্ণয় করতে হবে, তাহলে h1 নির্ণয় করতে গেলে আমাদের t1 লাগবে, এই জন্য আমরা t1 এর মানটা এখান থেকে t1 এর মান নির্ণয় করবো। তাহলে আমরা t2টাকে প্রতিস্থাপন করি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো t1 মাইনাস 2, 2টা এই পাশে নিয়ে আসলে 2, আর এই t2টা ওই পাশে যদি নিয়ে যাই তাহলে ওই পাশে মাইনাস থাকলে এই পাশে হয়ে যাবে কি প্লাস t2। তাহলে t2 এর মান পাওয়া গেল t1 মাইনাস 2। এই t2 এর মানটা আমরা এখানে বসাই দেব, এই যে t2 এর মান হচ্ছে পুরাটা এটা t1 মাইনাস 2, এটা আমরা এখানে বসাই দেব, বা হাফ জি t1 স্কোয়ার করতে t1 স্কোয়ার t2 স্কোয়ার, t2 মানে হচ্ছে t1 মাইনাস 2, t1 মাইনাস 2 এটার উপর স্কোয়ার সমান হচ্ছে আমাদের 40। 40 করতে 40 হয়ে আছে। ওকে, তাহলে এটা আমরা হাফ, তার সাথে জি। এখন এটা আমরা একটু সমাধান করি, t1 স্কোয়ার বিয়োগ এখানে a মাইনাস বি অল স্কোয়ার সূত্র, এটা আমরা একটু প্রয়োগ করি। তাহলে a মাইনাস বি অল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মানে t1 স্কোয়ার মাইনাস 2 ab, ab মানে হচ্ছে কত? a হচ্ছে t1 আর b হচ্ছে 2, আগের 2, তাহলে 2 দুগুণে 4 t1, 4টা t1 মানে এখানে 2 ab ঢুকে আছে, প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে হলো 4 ইকুয়াল কত? 40। বা হাফ জি t1 স্কোয়ার, এই মাইনাসটা সবাইকে গুণ করে দাও, তাহলে t1 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার মাইনাসে প্লাস 4টা t1 প্লাস মাইনাসে মাইনাস 4 ইকুয়াল কত? 40। তাহলে এখানে t1 স্কোয়ার মাইনাস t1 স্কোয়ার, এই t1 আর এই t1 কিন্তু কাটা, তাহলে আমরা পাবো এখানে হাফ জি না করে এখানে g/2 করে দিই, তো g/2 এখানে আমাদের থাকতেছে 4টা t বিয়োগ 4 ইকুয়াল 40। তাহলে এখান থেকে
আমরা যদি 4 কমন নিই এখান থেকে 4, তাহলে আগের আমার g/2 আছে, আরও কমন নিলাম 4, তাহলে এখানে আসবে t-1 ইকুয়াল কত 40। এইখানে 2 আর উপরে 4, তাহলে আমরা আমাদের জায়গা আসতেছে না, আমরা এখানে একটু জায়গা করে নিই। তাহলে এখানে হচ্ছে 4, এখানে 2, তাহলে এখানে কাটলে কত আসবে, উপরে থাকবে 2 আর g, তাহলে বা 2g t-1 ইকুয়াল 40। আমাদের মূলত নির্ণয় করতে হবে t1 এর মান, ওটা t1 করি 41 ওকে। তাহলে t1 - 1 ইকুয়াল হলো 40/2g। আচ্ছা 2g, 40/2g মানে হচ্ছে এখানে 20/g, বা t1 ইকুয়াল -1 তো বসে গেলে +1 হয়ে যাবে, তাহলে 20/g +1। অবশ্যই এর একটা মান আছে, এই মানটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, 20/g +1, এটার মান আমরা পাবো 20/9.8 +1 3.040816327 এরকম অনেকগুলো মান আর কি পাইছি। আচ্ছা, তাহলে এবার আমরা পাবো 1 নং সমীকরণে বসাই, কারণ আমাদের দরকার এখান থেকে টোটাল উচ্চতা h1, আর h1 মানে হচ্ছে হাফ জি t1², এই যে 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নং সমীকরণ হতে 1 নম্বর সমীকরণে হচ্ছে h1, তাহলে h1 এর মান হচ্ছে হাফ জি t1², তাহলে হাফ ইন্টু 9.8 ইন্টু এই যে t1 আমরা পাইলাম 3.04081, এটা পুরোটাই আমরা বসাই দেবো 3.040816327 এটার উপর স্কোয়ার। তাহলে আমাদের ক্যালকুলেটরে মনে হয় অলরেডি এটা উঠিয়ে আছে, আমরা শুধুমাত্র কি করব, এটার উপর খালি স্কোয়ার দেবো, স্কোয়ার তার সাথে গুণ হইলো 9.8, তার সাথে গুণ হইলো হাফ মানে 0.5, তাহলে আমরা পাইলাম 45.3081 6327। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাইলে এখানে আমাদের ঝামেলাটা লাগছে কি, যদি বলতো প্রথম থেকে 2 সেকেন্ডে কত দূর যাবে, অথবা প্রথম অংশটুকু আসতে কত সময় লাগবে, তাহলে আমাদের সুবিধা হইতো। কিন্তু বলছে এবার শেষেরটুকু দিয়ে আমাদের একটু ঝামেলা লাগাই দিছে, কারণ আগেরটুকু আমরা জানি না যে আসলে কত উপর থেকে পড়তেছে, ওইটাই আমাদের নির্ণয় করতে হলো। এই জন্য একটু অঙ্কটা একটু কঠিন মনে হতে পারে, তবে একটু বুঝে নিলেই কিন্তু ততটাও কঠিন না, তবে একটু বড় অঙ্ক আর কি, এটা একটু বড় অঙ্ক। তো আসলে তাহলে আমরা পাই গেলাম টোটাল যে উচ্চতা বা পতন উচ্চতা, সে যে পড়তে পড়তে মাটিতে আসলো, এই টোটাল পতনের যে টোটাল দূরত্বটা, মোট উচ্চতাটা h1, আর h1 এর মান আমরা পাইলাম 45.30 সামথিং। আশা করি আমরা বুঝতে পারছি আসলে কিভাবে হলো। এখন এই ধরনের আরো পদার্থবিজ্ঞানের যদি সমস্যা হয়, অবশ্যই এসআর ফিজিক্স তোমাদের সাথে আছে সবসময়। পদার্থবিজ্ঞানের গাণিতিক জটিল এবং কঠিন সমস্যা সমাধানের জন্য এসআর ফিজিক্স সদা তৎপর, এসআর ফিজিক্স সবসময় তোমাদের পাশে। অবশ্যই আশা করি সবকিছু বোঝা গেছে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে, টাটা।